হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, জি স্যার। তোমরা সব আইডি দিয়ে দাও। ঠিক আছে, সবাই কেমন আছো? হ্যালো, কেমন আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। পড়াশোনা আমরা কি করছিলাম মনে আছে কারোর? কেউ একটু বলো তো কি ছিল পড়ানো প্রতিদিন? স্যার পড়তেছিলাম হচ্ছে স্যার হিটিং এন্ড পিউরিং আর হচ্ছে স্যার ফ্লুইডিটি। পদ্ধতিটা কি একটু বলো তো একদিন? পদ্ধতিটা কি ছিল? স্যার ফ্লুইডিটিটা ছিল স্যার তার সলিডিফিকেশন, মানে কতক্ষণ পর্যন্ত, কত সময় ধরে পর্যন্ত হতে পারে, এরকম কিছু একটা হ্যাঁ, মানে। বলো, 60 জন আছে তো, 60 জন মধ্যে যে বলো, বলো পদ্ধতিটা কি ছিল আসলে? প্রথমে আমি স্যার প্রবাহী মানে একটা মেটাল মোল্টেল করলে ওটা কত এ প্রবাহী হইতে পারে কত স্পিডে মানে। তুমি এই যে দেখেই বলো, যে একজন, যে কোনো একজন বা মানে সাহস আছে দেখেই বলো। স্ক্রিন দেখতে পাচ্ছ না? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে আর স্ক্রিনও দেখা যাচ্ছে। এটা বলো, দেখেই বলো, প্রয়োজন ফুললি যে কেউ একজন বুঝাও। তোমাদের তো মানে কনসেপশন ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ সেভাবে তো হবে না। আশা করি পারবা, যে কোনো একজন দেখে বোঝাও তো। বা আমি যে পড়াচ্ছি তোমরা আসলে বুঝতেছো কিনা সেটা তোমার তো জানা দরকার। তোমাকে বুঝতে বুঝতে কি কোনো সমস্যা আছে নাকি? স্যার ফ্লুইডিটি স্যার ভিসকোসিটির উপর ডিপেন্ড করতে স্যার, যেটার ভিসকোসিটি মানে সান্দ্রতা যত বেশি হবে সেটার স্যার ফ্লুইডিটি কম হবে। হুম, না সেটাই ঠিক আছে, কিন্তু ফ্লুইডিটিটা আসলে কি সেটা একটু মানে বোঝাও তাহলে। ফ্লুইডিটিটা কি? স্যার প্রবাহের হার কি হারে প্রবাহিত হচ্ছে। এটা কোন, মানে কোন ইউনিটে মেজার করা হয়, মানে ইউনিটটা কি? তারপরে যে মানে কোন টেস্টের মাধ্যমে ফ্লুইডিটিটা নির্ণয় করা হয় বলো তো? কোন টেস্টের মাধ্যমে? স্যার স্পাইরাল মোল্ড টেস্ট। স্পাইরাল মোল্ড টেস্ট, এটা তোমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, যেমন ধরো সাপোজ আমরা 5 কেজি চাউল কিনতে যাই, বা 1 কেজি পেঁয়াজ কিনতে যাই, বা 1 কেজি তরি কিনতে যাই, সবজি কিনতে যাই, প্রত্যেকটা একটা স্ট্যান্ডার্ড মাপ আছে না? যে এই একটা লোহা, ওটা তো লোহা, যেটা বাটখারা বলে, ওটা কি লোহা না? হ্যালো, জি স্যার। লোহা। এখন ওইটা কি, ওইটা ইন্টারন্যাশনাল সিস্টেমে ধরা হয়েছে যে ওই লোহার ওইটুকু, ওই পরিমাণটা হলো 1 কেজি, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এখন দেখো, ওইটা একটা স্ট্যান্ডার্ড পরিমাণ, যে এইরকম অ্যামাউন্টের হলে তোমার, তাকে আমরা 1 কেজি বলবো। ঠিক আছে, এখানে 1 কেজি দেখো, 1 কেজি মুড়ি আর 1 কেজি হলো সবজি কি একই আইটেম দখল করে? না। একই আয়তন দখল করে না। তাহলে কি সে একই আয়তন দখল করুক বা না করুক, টোটাল ওই যে বাটখারার ওজনের সমপরিমাণ যে কোনো জিনিসকে আমরা কি বলবো, 1 কেজি বলবো, তাই না? জি স্যার। মানে 1 কেজি মুড়ি এবং 1 কেজি চাউল, আমরা কি বলবো যে মুড়িতে জায়গা দখল বেশি করছে, তাহলে এরা অন্য কোনো নাম দিব? না। না। সেই জিনিস তাহলে ফ্লুইডিটি তাহলে মেইনলি কি করা হয়, যে একটা মোল্টেন মেটাল, তাকে এই স্ট্যান্ডার্ড সিস্টেমে মানে দেওয়ার পর, সে সলিডিফিকেশন হওয়ার আগ পর্যন্ত যতটুকু পরিমাণ লেন্থ সে যায়, প্রবাহিত হয়, সেই লেন্থটাই হলো ওই ম্যাটেরিয়ালের ফ্লুইডিটি। ঠিক আছে, সেই লেন্থের পরিমাণটুকু হচ্ছে ওই ওই লিকুইডের ফ্লুইডিটি বা ওই মেটালের ফ্লুইডিটি। ঠিক আছে, কারো কি এ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, না স্যার।
তাহলে এবারে তো আমি বলেই তো দিলাম, তারপর এবারে বলো তো সহজ করে ফ্লুইডিটিটা কি? আমি তো আবার পুরোটাই বলে দিলাম। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আমি শোনা যাচ্ছে, তোমরা রেসপন্স করবা। আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। আমি তো আবার পুরো ডিটেলস আবার বলে দিলাম, যে তোমরা একটু বলো যে ফ্লুইডিটিতে কি বুঝলা আর কি কি। স্যার ফ্লুইডিটিটা তাহলে হচ্ছে স্যার মোলটা যতক্ষণ না পর্যন্ত ফ্রিজ হচ্ছে মানে একদম সলিড হচ্ছে সেটার আগ পর্যন্ত সময়টা স্যার ফ্লুইডিটি। ফ্লুইডিটিটা তোমার তো একটা টাইম, টাইম তো না, টাইমও না, মোল্ডও না। ফ্লুইডিটি হচ্ছে তোমার ফ্লুইডিটি থাকে, মোল্ডের ফ্লুইডিটি তো থাকে না। ফ্লুইডিটিতে থাকবে ফ্লুইড প্রপার্টিসে, পুরো মানে যে এটা ফ্লুইড, স্যার একটা যেটা লিকুইড ফিজিক্যাল প্রপার্টিজ যেটা ফ্লোকে ইনেবল করে রাখে। প্রপার্টিস, ঠিক আছে, কিন্তু সেই ফ্লুইডিটিটা কি সেটা আমি তো বারবার একই জিনিস বোঝাচ্ছি, কিন্তু আসলে ধরতে পারছি কিনা জানি না। দেখো, এই যে হলুদ আকৃতির যে তোমার যে জিনিসটা দেখতে পাচ্ছ না, মোল্টেন মেটাল। জি স্যার। এখন আবার যদি তোমরা সবাই তাহলে খেয়াল করো, মানে মেন জিনিস জানলে তোমরা অন্য ঘুরাই ফেঁচে অনেক কিছু লিখতে পারবো তোমরা, কিন্তু মেন জিনিস না জানলে ঘুরাই ফেঁচে লিখে সে আসলে কোনো লাভ হবে না। এই কাপের ভিতর তখন যখন তুমি মোল্টেন মেটালটা দিবা, এখন এই মোল্টেন মেটালটা দেওয়ার পর এই মোল্টেন মেটাল দিলে কি হবে, এই নিচে যে পাইপ গুলো আছে সেই পাইপের ভিতরে ওই মেটালটা প্রবাহিত হবে না, মোল্টেন মেটালটা হ্যাঁ জি স্যার। প্রবাহিত হবে। এখন এই প্রবাহিত হইতে হইতে এখন এই সবচেয়ে সর্বোচ্চ মাথার যে অংশটুকু, সেই অংশটুকু এই কাপ দিয়ে সবচেয়ে আগে বের হয়েছে না। জি স্যার। এখন তাহলে আগে যদি সলিডিফিকেশন হয় তাহলে কোন অংশ হবে, এই এই কাপের গুড়ার গুড়ার অংশ সলিডিফাইড হবে, নাকি এই মাথারটা সলিডিফাইড হবে? স্যার মাথারটা। মাথারটা সলিডিফাইড হবে। তো সেই জিনিসটাই বলা হয়েছে যে মোল্ডেন মেটালটা এই কাপের ভিতর দিলে এই টোটাল এই পাইপের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যতটুকু পর্যন্ত লেন্থ যাওয়ার পর মাথায় এই মোল্ডেন মেটালটা ফ্রিজ হওয়া শুরু করবে, ঠিক আছে, সেই লেন্থের সেই লেন্থটা হচ্ছে ওই লিকুইডের ফ্লুইডিটি। জি ক্লিয়ার? স্যার, এবার ক্লিয়ার। এবার বলো তো তোমরা তাহলে, যদি ক্লিয়ার থাকে এবার তোমরাই বলো। ফ্রিজ হওয়ার আগ পর্যন্ত যতটুক মোলটা যতটুক স্যার এই লেন্থ অতিক্রম করবো ওইটা হলো ফ্লুইডিটি। মোল্ড লেন্থ তুমি করবে, লিকুইড যে লেন্থ তুমি করবে সেটা। স্যার মোল্টেড মেটাল মানে লিকুইড। হ্যাঁ হ্যাঁ, মোল্ডেন মেটাল, হ্যাঁ। ক্লিয়ার এবার সবাই? দেখো আজকে যেটা বলবো সেটা হচ্ছে সলিডিফিকেশন এবং কাস্টিং, ঠিক আছে। আমাদের এই জায়গা থেকে যদি প্রশ্ন যদি আসে সেই জিনিসটা আসবে যে কুলিং কার্ভ ফর পিওর মেটাল ডিউরিং কাস্টিং, ঠিক আছে। কুলিং এই তখন এই যে বাম সাইডে ডান সাইডে যে কার্ভটা দেখতে পাচ্ছ না, জি স্যার। সেটা তোমরা আঁকানো লাগবে। সেটা এটার সাথে রিলেট করে দেখো, তোমরা ইন্টারমিডিয়েটে তোমরা পড়ছিলে কিনা, যে মাইনাস, ধরো -10 বা 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের বরফকে তোমার 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পানিতে পরিণত করতে গেলে কত পর্যন্ত কি পরিমাণ তোমার এনার্জি দরকার, এরকম একটা প্রশ্ন ছিল না? জি স্যার। ছিল। এখন ওই জায়গায় আমাদের অপশনটা কি ছিল, যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড যদি -10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের বরফ থেকে, ওকে তোমাকে করতে হয় কি প্রথমে কি কি করতে হয়, মাইনাস থেকে জিরোতে আনতে হয়, তাই না? হ্যাঁ জিরো থেকে আনতে হয় 0 ডিগ্রি টেম্পারেচারের বরফ। এখন 0 ডিগ্রি টেম্পারেচারের বরফ থেকে বরফের টাকার স্টেট পরিবর্তন করা লাগে। স্টেট স্টেট পরিবর্তন করে কোথায় যায়? পানি হয় না? জি স্যার। এবার স্টেট পরিবর্তনের জন্য দেখো, স্টেট পরিবর্তন যখন হবে তখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের যে তোমার পানি হবে, ঠিক আছে, এর ভিতরে শুধু তোমার কিন্তু ওই টাইম লাগবে, কিন্তু টেম্পারেচার কিন্তু সেম থাকবে, তাই না? জি কারণ স্যার। দুটাই জিরো, তাই না? জি স্যার, টেম্পারেচার সেম থাকবে। টেম্পারেচার সেম থাকবে কিন্তু টাইম কিন্তু লাগবে আর কি, যে স্টেট চেঞ্জ হওয়ার জন্য, তাই না? জি স্যার, এনার্জিও কনজিউম করবে। এনার্জি কনজিউম করবে। এখন স্টেট চেঞ্জ হওয়ার পর ওই স্টেট থেকে তোমাকে, ধরো পানি হইলো, এখন পানি থেকে জিরো থেকে তোমাকে ওই ওই 10 ডিগ্রিতে যাইতে গেলে আবারও এনার্জি দিতে হবে এবং টাইম দিতে হবে, তাই না? জি স্যার। টাইম দিতে হবে। এখন দেখো এই জায়গায় সলিডিফিকেশন কার্ভ যেটা এই জায়গায় এই ইংলিশে উপরে যেটা লেখা আছে সেটা তোমরা পড়লেই বুঝবা। আমি শুধু গ্রাফটা বোঝাই দিচ্ছি। দেখো, যখন তুমি একটা মোল্টেন মেটাল কোনো মোল্ডের ভিতর ইনপুট দিবা, তখন দেখো প্রথমে পিওরিং যে টেম্পারেচারটা তুমি প্রথম
প্রথম ধরো 1 মিনিটের ভিতরে ধরো 3টা ভাগ করলা 20 সেকেন্ড, প্রথম 20 সেকেন্ডে যে টেম্পারেচারে তুমি মোল্টেন মেটালটা ইনপুট দিবা, পরে 20 সেকেন্ডে তার থেকে কম টেম্পারেচারে দিবা নাকি বেশি টেম্পারেচার দিবা? হ্যালো, স্যার আরেকবার। ধরো 1 মিনিট, 1 মিনিটে তুমি 3 ভাগে ভাগ করলে তাহলে 20 সেকেন্ড হয় না? হ্যাঁ এই প্রথম 20 সেকেন্ডে ধরো তুমি সাপোজ দিলে 1 কেজি ইনপুট দিলে, এক র মেটেরিয়াল মোল্টেন মেটাল, সেটার যে টেম্পারেচার রাখবা, পরবর্তী 20 সেকেন্ডে যে ইনপুটটা দিবা, তাহলে সেটার টেম্পারেচার কি ওই একই রকম রাখবা নাকি তার চেয়ে কম দিবা নাকি বেশি তার দিবা? চেয়ে একটু কম। কম স্যার। কেন কম দিলে? তো তাহলে তো সেটা আগে আটকে বসে থাকবে, মুখটা আগে বন্ধ হয়ে আগে যাবে। টেম্পারেচার ছিল না স্যার, তো এখন এই ক্ষেত্রে ওই সেম টেম্পারেচার তো আর দেয়া লাগতেছে না। না না, বুঝতে পারে না মনে হয়। সাপোজ ধরো তুমি একটা মোল্ডের ভিতরে 1 মিনিট, সাধারণত মোল্ডের ভিতরে তো কন্টিনিউয়াসলি তোমার ওই লিকুইড মেটাল, ওই মোল্টেন মেটালটা প্রোভাইড করা হয়, তাই না? এখন ওই যে মোল্টেন মেটালটা প্রোভাইড করা হয়, তাহলে ওই টাইমটা ধরে ভাগ করে না, সাপোজ 1 মিনিট যাবত দেওয়া হয়, তাহলে 1 মিনিটকে তুমি 3 ভাগে ভাগ করো, 20 সেকেন্ড 20 সেকেন্ড 20 সেকেন্ড, তাই না? হ্যাঁ তিনটা টাইম, তিনটা টাইমে ওই তিনটা টাইমের ক্ষেত্রে ওই মোল্টেন মেটালের টেম্পারেচারটা একই থাকে না? মানে মানে আমরা তো ভাগ করলাম মানে বোঝার স্বার্থে, কিন্তু মোল্টেন মেটাল তো নর্মালি একই সাথে ইনপুট দেওয়া হয়, তাই না? ও তো 5 মিনিট পরে তো আর পুরো দেওয়া হয় না, দেওয়া হয়? না দেওয়া হয় না। সেজন্য দেখো যে ইনি স্টেট লাইন, প্রথমে স্টেট লাইন কেন? যে মোল্টেন মেটাল যখন প্রোভাইড করা হয় মোল্ডের ভিতরে, ওই মোল্টেন মেটালটার টেম্পারেচার একই রকম থাকে, ঠিক আছে? যেহেতু আমি তোমার আগে তোমার যেটা ব্যাখ্যা বুঝাই দিলাম সেটা তোমার পানি দিয়ে বুঝালাম এবং বরফ দিয়ে এনার্জি, এখন এটা করবে আমরা তোমার সলিডিফাইড এর জন্য। এখন দেখো এই স্টেট লাইনে মোল্টেন মেটালের সেটা লিকুইড থাকার পর সেটা লিকুইডের আস্তে আস্তে কি হবে, টেম্পারেচার কমবে না? টাইম যত বাড়বে তখন কি হবে, লিকুইডের টেম্পারেচার কি হবে? কমবে। কমবে। ঠিক আছে, লিকুইড টেম্পারেচার কমবে, এই জন্য কিন্তু স্লোপ টেম্পারেচার কমে আসবে, স্লোপ হয়ে হওয়া শুরু করলো। এখন টেম্পারেচার কমতে কমতে ওই লিকুইডের যখন মানে ফ্রিজিং পয়েন্ট যখন শুরু হবে, মানে যে পয়েন্ট থেকে ওই মোল্টেন মেটালটা সলিড হওয়া শুরু করবে, ঠিক আছে, সেই পয়েন্ট, ফ্রিজিং বিগিনস, তারপরে ওই টেম্পারেচার কিন্তু একই রকম থাকবে পুরো ম্যাটেরিয়ালটা ফ্রিজ হওয়ার আগ পর্যন্ত, তাই না? সেজন্য দেখো পুরাটাই কিন্তু স্ট্রেট লাইন, ঠিক আছে? স্যার এই জায়গাটা একটু বুঝিয়ে দেন। জি স্যার, আরেকবার স্যার। দেখো আগে আমরা কি বলছিলাম যে পানিতে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে, ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মাত্রার মানে পানির পরিবর্তন করছিলাম, তখন কিন্তু টেম্পারেচার কি সেম ছিল না? হ্যাঁ স্যার। শুধু টাইমটা কি টাইম লাগছিল, সাথে এনার্জি লাগছিল, তাই কিনা? এখন ওইটার সাথে কল্পনা করো এই জায়গায় কি হয়েছে, এই পয়েন্টে আসার পর ওই মোল্টেন মেটালটা ফ্রিজ হওয়া শুরু করছে, মানে একেবারে সলিডিফিকেশন হওয়া শুরু করছে, ফ্রিজ, ঠিক আছে? মানে সার্টেন একটা সাপোজ টেম্পারেচারে সে ফ্রিজ হওয়া শুরু করলো, এই ফ্রিজ যখন শুরু করবে ওই টেম্পারেচার যতক্ষণ পর্যন্ত পুরাটুকু পরিমাণ তোমার ওই মোল্টেন মেটালটা ফ্রিজ হবে না, ততক্ষণ পর্যন্ত এই টেম্পারেচারটা কি সেম থাকবে না? জি স্যার। ক্লিয়ার নাকি কারো কনফিউশন আছে? তার মানে স্যার স্টেট পরিবর্তন করার সময় কিছুটা সময় মানে টেম্পারেচার এক থাকবে প্রত্যেকটা হ্যাঁ, স্টেট। স্টেট চেঞ্জ হচ্ছে তো, এই জায়গায় স্টেট চেঞ্জ, তাই না? হ্যাঁ ঠিক আছে, ফ্রিজিং, এই জায়গায় দেখো, এবার দেখো তো ফ্রিজ হওয়া শেষ, মানে তোমাকে গরম মানে শক্ত হওয়া শেষ, শক্ত হওয়ার পরেও দেখো যে কোনো জিনিস যখন কামাররা বা ওদের কাজ করার পর হাতুড়ির দেখবা যখন ওই রমেট ওই পাতিল বা যে 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 জিনিসটা তৈরি করে, সেই জিনিসটা তৈরি করার পরেও ওই জিনিসটা কিছুক্ষণ সময় কিন্তু গরম থাকে, তাই না? থাকে না? জি স্যার। গরম থাকে। এখন ওই গরম, দেখো এই ওই কামারের কথা যদি চিন্তা করো, তাহলে এই লাইন বরাবর সে ধরো কাজ করে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু তার টেম্পারেচারটা কিন্তু একেবারে ফল করে না, ফল করে? না স্যার। ওকে আবার কিছু সময় সময় রেখে দিতে হবে, দেখবো পানির ভিতরে দিয়ে দেয় বা বালির ভিতরে দেয়। এখন ওই টেম্পারেচার ওই কাজটা করার শেষে আস্তে আস্তে করা হয় সলিড কুলিং, ঠিক আছে? সলিড কুলিং করা মানে একেবারে আস্তে আস্তে তোমার মোল্ডটা বা প্রোডাক্টটা একেবারে সলিডিফাইড হয়ে নর্মাল টেম্পারেচারে চলে আসে, ঠিক আছে? বুঝতে পারছো নাকি?
জি স্যার। তাহলে দেখো এই যে কিন্তু ইন স্টেট এই নর্মাল এস প্যারালাল লাইন মানে হরিজন্টাল লাইনের সাথে যেগুলো প্যারালাল আছে এই লাইনগুলো তোমার স্টেট চেঞ্জ, ঠিক আছে, কিন্তু টেম্পারেচার ঠিক থাকে। এই জায়গা থেকে ফ্রিজিং হওয়া শুরু করে ওই, এখন যদি তুমি মনে করো যে এই জায়গায় আগে ধরো ভলিউম ধরো 5 কেজি মোল্টেন মেটাল ছিল, এখন যদি মোল্টেন মেটাল আরো বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কি স্টেট লাইনের পরিমাণটা কি হবে? স্যার আরো আরো বৃদ্ধি বেশি পাবে। হবে। আরো লম্বা হবে হরিজন্টাল বরাবর, তাই না? জি স্যার। সাথে এই যে পিওরিং টেম্পারেচার এই জায়গায় টাইমটা কি লম্বা হবে, ঠিক আছে। কিন্তু এই কুলিং কিন্তু ওই এই যে টাইমে শুরু হচ্ছে বা এই এটা ডিপেন্ড করবে ভলিউমের উপর, বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো পরবর্তীতে যেটা হচ্ছে শ্রিঙ্কেজ, শ্রিঙ্কেজ অকাশ যে সেই জিনিসটা এতক্ষণ যেটা বললাম সেটা যে বলা আছে দেখো, লিকুইড কন্ট্রাকশন ডিউরিং কুলিং পিরিয়ড টু সলিডিফিকেশন, ঠিক আছে। এখন যখন তোমার এই টেম্পারেচারের আগে পিওরিং টেম্পারেচার থেকে তারপরে কুলিং হবে, কুলিং হওয়ার পরে ফ্রিজ হবে, ফ্রিজ হওয়ার পরে তারপরে সলিড কুলিং হবে। এখন ইনিশিয়ালি যতটা ভলিউম থাকে নরমালি এটা ডিপেন্ড করে তোমার স্ট্রাকচারের উপর। যেমন পানি যদি তোমার একটা গ্লাসের ভিতর রাখা হয়, রেখে যদি ওই ফ্রিজের ভিতর রাখা হয় তাহলে কি হয় বলো তো? উম, বরফ হয় গ্লাসের ওই শেপটাই। শেপটা বরফ হয়, তারপর আর কি হয়? গ্লাসের ভিতর কি বরফ একটু ধরে নাকি একটু বেশি অংশ বের হয়ে আসে? কিছুটা বের হয়ে আসে। এটা তো সবাই ক্লিয়ার আছে নাকি না? কারোর কনসেপ্ট ক্লিয়ার আছে না? পানির মানে যদি বরফের পরিমাণ আয়তন কিন্তু বেড়ে যায়, এই জন্য বরফ পানিতে ভাসে। দেখো ওই জিনিসটাই, এখন এটা কিন্তু পানির ক্ষেত্রে ভ্যালিড ভ্যালিড, কিন্তু সব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু ভ্যালিড না। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অধিকাংশ তোমার শ্রিঙ্কেজ হয় আর কি, ঠিক আছে, সলিডিফিকেশন হওয়ার সময় শ্রিঙ্কেজ হয়। এখন এই শ্রিঙ্কেজটা কত প্রকারের আছে দেখো। দেখো লিকুইড কন্ট্রাকশন ডিউরিং কুলিং পিরিয়ড টু সলিডিফিকেশন, ঠিক আছে, শ্রিঙ্কেজের স্টেপ। তারপরে দেখো কন্ট্রাকশন ডিউরিং দি ফেজ চেঞ্জ ফ্রম লিকুইড টু সলিড কল্ড সলিডিফিকেশন শ্রিঙ্কেজ। তারপর হচ্ছে থার্মাল কন্ট্রাকশন অফ সলিডিফাইড কাস্টিং ডিউরিং কুলিং টু রুম টেম্পারেচার, ঠিক আছে। হ্যালো, স্যার বুঝিয়ে দিলে ভালো হয়। স্যার বুঝতে পারো নাই? শ্রিঙ্কেজটা ভালো মতো বুঝলাম না। শ্রিঙ্কেজটা কি নরমালি যে কোনো জিনিস যখন তাপ দেওয়া হয়, ঠিক আছে, তাপ দিলে ধরো তুমি নরমালি আমাদের যে ম্যাটেরিয়াল কলম গুলো ইউজ করি এগুলো তাপ দিয়ে তোমার তখন একটা গালে গলে যায় না? হ্যাঁ, জি স্যার। গলে যায়। নরমালি একটা পলিথিন যদি তুমি একটা আগুন লাগিয়ে দাও তাহলে নরমালি পলিথিনের কি হয় দেখবা শ্রিঙ্কেজ হয়ে যায়, মানে সংকুচিত হয়ে যায়, তাই না? জি স্যার। সংকুচিত হয়, মানে সংকুচিত শ্রিঙ্কেজটা এই জায়গায় বোঝানো হচ্ছে যে তোমার একটা ম্যাটেরিয়ালের মোল্টেন ম্যাটেরিয়াল থেকে আগে প্রথম আমরা দেখলাম পিওরিং, তারপরে দেখলাম মানে কুলিং কার্ভ যে কিভাবে সে সলিডিফিকেশন হয়। তারপরে দেখো সলিডিফিকেশন হওয়ার সময় আরেকটা যে জিনিসটা কনসিডার করা লাগে সেটা ধরো সেটার নাম হচ্ছে শ্রিঙ্কেজ, যে ওই ম্যাটেরিয়ালটা কি পরিমাণে শ্রিঙ্কেজ হয়, ঠিক আছে। সাপোজ ধরো তোমার একটা ফাইনাল প্রোডাক্টের রিকোয়ারমেন্ট হচ্ছে ধরো 10 ইঞ্চি, ঠিক আছে, প্রায় 12 ইঞ্চি দরকার, 1 ফুট, 1 ফুট তোমার প্রোডাক্ট দরকার, 12 ইঞ্চি প্রোডাক্ট। এখন তুমি মোল্ডটা যদি তুমি 12 ইঞ্চি এক্সাক্ট 12 ইঞ্চি তৈরি করো তাহলে আলটিমেটলি ফাইনাল প্রোডাক্ট এই যে আমরা এখন পড়তেছি শ্রিঙ্কেজ হয়, এখন ফাইনাল প্রোডাক্ট যখন তৈরি হবে তখন ওটা কি 12 ইঞ্চি পাবা নাকি আরো কম পাবা? স্যার আরো কম যদি শ্রিঙ্কেজ হয়। হ্যাঁ, স্যার কম তো পাবো। কম পাবা, শ্রিঙ্কেজ হলে কম পাবা, নর্মালি সবকিছু শ্রিঙ্কেজ হয় আর কি। এখন শ্রিঙ্কেজ যদি হয় তাহলে তোমাকে মোল্ডটা যখন ডিজাইন করবা তখন তোমার এই অ্যালাউন্সটা তোমাকে মোল্ড তৈরি করার সময় বা মোল্ড মানে কাজ করার সময় তোমাকে কনসিডার করতে হবে, তাই না? জি স্যার। করতে হবে। এখন আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে যে কত শ্রিঙ্কেজটা আগের ফিগার অনুযায়ী এর সাথে কম্পেয়ার করব যে শ্রিঙ্কেজ কোন কোন স্টেপে শ্রিঙ্কেজটা হয়, ঠিক আছে। শ্রিঙ্কেজ দেখো প্রথমে যখন স্টিল এন্ড পিওরিং টেম্পারেচার এই জায়গার ক্ষেত্রে যে শ্রিঙ্কেজটা হচ্ছে সেটার নাম হচ্ছে লিকুইড কন্ট্রাকশন ডিউরিং কুলিং পিরিয়ড টু সলিডিফিকেশন। সলিডিফিকেশন হওয়ার আগ পর্যন্ত লিকুইডের যেটা কন্ট্রাকশন হয় বা শ্রিঙ্কেজ হয় সেটা হচ্ছে লিকুইড কন্ট্রাকশন। তারপর হচ্ছে তোমার ফেজ চেঞ্জ যেটা লিকুইড টু সলিড হবে, ঠিক আছে। দেখো লিকুইড টু সলিড এই, স্যার লিকুইড কন্ট্রাকশনটা বুঝলাম না। হ্যাঁ, ফার্স্টটা বুঝলাম না লিকুইড কন্ট্রাকশন। লিকুইড কন্ট্রাকশন ধরো সাপোজ আগে লিকুইড তুমি 1 লিটার রেখে দিলে একটা লিকুইড,
লিকুইড রাখার পর এখন প্রত্যেকটা মোল্টেন মেটালের একটা সলিডিফিকেশন একটা টেম্পারেচার আছে না? জি স্যার। সাপোজ ধরো একটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড, ধরো সাপোজ 40 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা সলিডিফিকেশন শুরু করে, কিন্তু যখন 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল তখন যে আয়তনটা থাকবে, যখন 49 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তখন আয়তন কি একই থাকবে না ভিন্ন থাকবে? স্যার ভিন্ন। ভিন্ন থাকবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ওই মোল্টেন মেটালটা সলিডিফিকেশন হওয়া শুরু করে নাই, শুরু করছে? না স্যার। তাহলে ওই যে ওইটা হচ্ছে লিকুইড কন্ট্রাকশন, ঠিক আছে? জি স্যার। তারপরে যখন ওই 49, তারপর 48 হবে, তারপর 47 হবে, তারপর 45 হবে, তারপর 40 হবে, 40 যখন আসবে তখন তার কি কন্ট্রাকশন শুরু হবে, যে তোমার ওইটা স্টেট চেঞ্জ হচ্ছে, লিকুইড থেকে স্টেট চেঞ্জ হওয়া শুরু করবে, মানে ফেজ চেঞ্জ, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। ফেজ চেঞ্জ তখন আর হবে। ওই টেম্পারেচার টাইম হবে না, চেঞ্জ হ্যাঁ, হবে না। টেম্পারেচার চেঞ্জ হবে না, ফেজ চেঞ্জ। ফেজ চেঞ্জ হওয়ার পর যখন পুরোটাই ফেজ চেঞ্জ, মানে লিকুইড থেকে সলিড হওয়া শেষ, এবং সলিড ধরো হওয়া শেষ হইলো ধরো সাপোজ 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। 1 মিনিট। হ্যালো? হ্যালো স্যার, শোনা যাইতেছে? হ্যাঁ, দেখো, তারপর দেখো থার্মাল কন্ট্রাকশন, যেটা সলিড মানে স্টেট চেঞ্জ বুঝলা। এখন দেখো সাপোজ চিন্তা করো যে আহ, ওই মোল্টেন মেটালের সলিডিফিকেশন টোটাল কমপ্লিট হবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, ঠিক আছে? এখন যখন ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে চেঞ্জ হয়ে গেল, এখন ওই জায়গা থেকে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিয়ে আসবে বা পরিবেশের সাথে যখন মিশে যাবে, ঠিক আছে, তখন ওই বডি থেকে তোমার কিছু টেম্পারেচার বাইরের পরিবেশে ছেড়ে দিবে না, জি বা স্যার। রুম রুম টেম্পারেচার আসবে, সেটা হচ্ছে তোমার থার্মাল কন্ট্রাকশন। তাহলে স্টেট তিনটা কি বুঝতে পারছো? এই 3 স্টেটে মেইনলি সিঙ্গেস্ট হবে। জি স্যার, বুঝতে পারছি। স্যার 3 নাম্বার ডাইরেক্ট ভাই একটু বলবেন? হুম। 3 নাম্বার শর্ত ডাইরেক্ট ভাই। 3 নাম্বার, ধরো প্রথমে লিকুইড কন্ট্রাকশন হলো, তারপর লিকুইড থেকে যখন স্টেট চেঞ্জ হলো, লিকুইড থেকে সলিড হলো, ঠিক আছে? সলিড হওয়ার পর তুমি সলিড যখন হওয়ার পর ওর সলিড যখন হয়ে গেল, তখন তো তার কিছু একটা টেম্পারেচার আছে, আছে না? নাকি একেবারে পরিবেশের সাথে মিশে গেছে কি? না স্যার, না আছে। স্যার, একটা ধরো তুমি ভাত রান্না করার পর, ভাত রান্না করা শেষ হয়ে গেল, ভাত উঠায় নিয়ে আসলাম, তখন পাতিলের ভিতরে ভাত থাকবে, তারপরে যে ওই ভাত থেকে কিছু পরিমাণ টেম্পারেচার পরিবেশের সাথে মিশে যায় না, তারপরে আস্তে আস্তে ভাত থেকে একেবারে রুম টেম্পারেচারে চলে আসে, তাই না? জি স্যার। তাহলে সেটাই যদি হয়, তাহলে ওই যে রাত ধরো এই যে একেবারে যে লিকুইড থেকে সলিড, এই যে স্টেট চেঞ্জ, মানে চাউল থেকে তোমার ভাত হওয়া শেষ, আর ভাতের টেম্পারেচার তো, ভাত হওয়ার জন্য তোমাকে কিন্তু টেম্পারেচার রাইজ করতে হচ্ছে 100-র উপরে, তাই না পাতিলে? জি স্যার। এখন ভাত হওয়ার পর ওই ভাত কিন্তু তুমি সরাসরি তুমি ইউজ করতে পারতেছো না, ওকে তোমাকে অবশ্যই কিছু একটা টাইম দিতে হবে। ভাত হওয়ার পরে তোমাকে থার্মাল মানে ওর যে টেম্পারেচার আছে ওই টেম্পারেচার পরিবেশের সাথে মিশাতে হবে। নর্মালি আমরা ফ্যানের বাতাস দিই বা যে কোনো ভাবে বাতাস দিয়ে ঠান্ডা করে আবার খাওয়া শুরু করি, বা টাইম থাকলে আমরা ওয়েট করি, তাই না? জি স্যার। সেই জিনিসটা যে থার্মাল প্রোডাক্ট আমার তৈরি শেষ, কিন্তু প্রোডাক্ট তো একটা নির্দিষ্ট একটা টেম্পারেচার এখনো আছে, সেই টেম্পারেচারটা রুম টেম্পারেচার আসার আগ পর্যন্ত যে কন্ট্রাকশন হয় সেটা হচ্ছে থার্মাল কন্ট্রাকশন, ঠিক আছে? স্যার থার্মাল কন্ট্রাকশনও কি সিঙ্কেজ ঘটে? হ্যাঁ, শ্রিঙ্কেজ তোমার একেবারে নর্মাল পরিবেশের আসার আগ পর্যন্ত ঘটতে পারে। এখন এটা তোমার ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে, সবসময় যেরকম ঘটবে ব্যাপারটা এরকম না, কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড এরকম ফলো করে আর কি। বুঝতে পারছো? হ্যালো? স্যার, হ্যাঁ, বলো। জি স্যার। তাহলে এখানে 3টা স্টেপ। প্রথমে লিকুইড লিকুইড কনস্ট্রাকশনটা ঘটে, দ্বিতীয়ত লিকুইড থেকে সলিড হয়, আর হুম। তৃতীয়ত রুম টেম্পারেচারে আসে ওই হ্যাঁ, উত্তপ্ত হ্যাঁ, মেটাল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। দেখো ওই জিনিসটা, দেখো বলা আছে এই জায়গায় শ্রিঙ্কেজের ক্ষেত্রে, দেখো প্রথমে যে 0 নম্বর স্টেপ, যখন তুমি প্রথমে ভরলে একটা মোল্ড, ভরার পর দেখবো কি হবে, স্টার্টিং লেভেল ইমিডিয়েটলি আফটার পিওরিং, দেখো মুখে মুখে তুমি ভরে রাখলা,
ভরে রাখার পর দেখবা তোমরা নর্মালি পৃষ্ঠটান তোমার কি মনে আছে কিনা, পৃষ্ঠটান আছে না? এখন দেখবা ভরার ফলে একেবারে ওই যে পাত্রে তুমি ভরবা সেই পাত্রে বাউন্ডারি বরাবর দেখবো প্রথমে মানে শক্ত হয়ে যাওয়া শুরু করে। বলতো কেন শুরু হয়? বা বাউন্ডারি বরাবর এবং একটা টপ সারফেস প্রথমে শক্ত হয়ে যায়। খেয়াল করে দেখছো কোনোদিন? হ্যালো, না স্যার, এটা ওরকম ভাবে তো খেয়াল করিনি। খেয়াল করে দেখো স্যার এখন আরেকবার স্যার। দেখো ধরো এই যে একটা গ্লাস, গ্লাসের ভিতরে তুমি মোল্ডেন মেটাল দিলা, ও এখন কিন্তু পূর্ণ ভরাট, ভরাট না? জি পরিপূর্ণ স্যার। না? পরিপূর্ণ। জি স্যার। এখন পরিপূর্ণ তোমরা নেক্সট কোনো কিছু যদি ঢালো কোনো গ্লাস দেখবা খেয়াল করে, যদি এরকম খেয়াল হয় দেখবা গ্লাসের একবার গ্লাসের পাশ দিয়ে এবং টপ টপ সারফেস দেখবা দ্রুত শক্ত হয়ে যায়। জি স্যার, শক্তার টপ কারণটা কি সারফেসে জানো? স্যার তাপমাত্রা স্যার কম থাকে এর জন্য স্যার। হ্যাঁ, সারফেস গুলোর তাপমাত্রা কেন কম থাকে দেখো, দেখো এই যে বডিটা, এই বডির ন্যূনতম কিন্তু একটা টেম্পারেচার সে কিন্তু নিয়ে নেয়, তাই না? জি স্যার। নিয়ে নেওয়ার ফলে দেখো এই মাঝখানে যে অণুগুলো আছে বা যে অংশগুলো আছে সেই অংশের সাথে কিন্তু কারো দেখো কোনো সংযোগ নাই, আছে? না স্যার। সংযোগ নাই। তাহলে একেবারে শেষ প্রান্ত থেকে এই টেম্পারেচার নেওয়া শুরু করে, টেম্পারেচার নিয়ে নিতে নিতে দেখবা এক সময় বডি গরমে বসে আছে, ঠিক আছে? এখন দেখো জি স্যার। গ্লাসের ভিতরে হঠাৎ পানি দেওয়ার পর পরে কিন্তু গ্লাসটা গরম হয় না, গরম হয়? না স্যার, কিছু সময় লাগে। কিছু সময় নাই। ওই সময়টা কি, তাহলে ওই সময়টা গ্লাসের ভিতরে যে ম্যাটেরিয়ালটা রাখা আছে সেই ম্যাটেরিয়াল থেকে অবশ্যই টেম্পারেচার নেয়, টেম্পারেচার নেওয়ার ফলে কিন্তু সে সলিডিফিকেশন শুরু করে বাইরে বরাবর। এখন এই জায়গা থেকে যে সলিডিফিকেশন শুরু করবে, আর উপরের দিকে দেখো থার্মাল কন্ট্রাকশনের জন্য দেখো একটা লেভেল নিচে নেমে আসবে, ঠিক আছে? লেভেল নিচে নেমে আমার পর দেখো এই জায়গায় যে লেভেলটা নিচে নেমে আসছে, তারপর 3 নম্বর স্টেজ এসে দেখো আর একটা লেভেল কমে আসে, রিডাকশন ইন হাইট ডিউ টু সলিডিফিকেশন শ্রিঙ্কেজ, ঠিক আছে? আর এই দ্বিতীয়টা হচ্ছে তোমার লিকুইড কন্ট্রাকশনের কারণে এটা হয় সরাসরি। কারণ এই জায়গায় কিন্তু দেখো লিকুইড হওয়া কিন্তু কোনো শুরু করে না, কিন্তু অটোমেটিক সলিড হওয়া শুরু করে না, কিন্তু লিকুইডের টেম্পারেচার অটোমেটিক কি পাত্রে নিয়ে নিছে, তাই না? হ্যালো, জি স্যার। তারপরে দেখো দেখো রিডাকশন ইন হাইট ডিউ টু দি সলিডিফিকেশন শ্রিঙ্কেজ। এখন সলিডিফিকেশন শুরু করার পর এইটুকু হাইটটুকু তোমার কমে যায়, আবার শ্রিঙ্কেজ ক্যাভিটি ভিতরে ভিতরে শ্রিঙ্কেজ ক্যাভিটি শুরু করে, ঠিক আছে? তারপরে ফাইনালি যখন শ্রিঙ্কেজ হবে দেখো দুই সাইড থেকে দুই সাইডে পাত্রের গায়ে লাগানোই নাই। বুঝতে পারছো স্টেজ গুলা? হ্যালো, হ্যালো, আর এখানে সলিডিফিকেশন কিসের হয়? হ্যাঁ স্যার এই যে সলিডিফিকেশন হ্যাঁ ও মেটাল দেওয়ার ফলে? হ্যাঁ, বুঝতে পারি না, প্রশ্নটা একবার বলো। না স্যার, বুঝতে পারছি, চিত্র দেখে। এখন দেখো প্রথমে দেখো তুমি দিছিলাম পুরো পাত্রটা ভরাট করে দিছিলে, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার। কিন্তু ফাইনালি প্রোডাক্টটা পাওয়া গেল কি, যে যা ভরাট করেছিলে ভরাট তো পূর্ণ হয় নাই, পূর্ণ হয়েছে? না। পূর্ণ হয় নাই। এখন এই জিনিসটা এখন তোমার ধরো সাপোজ তোমার প্রোডাক্টের রিকোয়ারমেন্ট ছিল এই মাপের, তোমার কিন্তু আলটিমেটলি ওই একই সেম মাপের যদি তুমি এই বক্সটা তৈরি করো বা গ্লাসটা বা পাত্রটা তৈরি করো, তাহলে প্রোডাক্টটা কি সেরকম পাবো নাকি ছোট, রিকোয়ারমেন্ট থেকে ছোট পেয়ে গেলাম? ছোট হবে। ছোট হবে। এই জিনিসটাই ঠিক করার জন্য লেখো প্যাটার্ন শ্রিঙ্কেজ অ্যালাউন্স, ঠিক আছে? এই শ্রিঙ্কেজটা এই যে গ্যাপ, এই গ্যাপটা পূরণ করার জন্য এই শ্রিঙ্কেজটার জন্য হওয়ার পরেও আমাদের প্রোডাক্টটা ঠিক থাকে, সেই জিনিসটার যেভাবে করা হয় সেই জিনিসটার নাম হচ্ছে প্যাটার্ন শ্রিঙ্কেজ অ্যালাউন্স, ঠিক আছে? প্যাটার্ন মেকারস অ্যাকাউন্ট ফর থার্মাল কন্ট্রাকশন বাই মেকিং দি মোল্ড cavity oversized. The amount by which the mold must be made larger relative to the final casting size is called the pattern shrinkage allowance. বুঝতে পারছো? জি স্যার। তাহলে প্যাটার্ন শ্রিঙ্কেজ অ্যালাউন্সটা কি বলো তো, একজন বলো, আচ্ছা এই পর্যন্ত শেষ করে দেবো। প্যাটার্ন শ্রিঙ্কেজ অ্যালাউন্স এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টার্ম। ম্যাটেরিয়ালটাকে আগের ডিজায়ার্ড শেপ দেওয়ার জন্য। হ্যাঁ স্যার একটু বড় করতে হয় লার্জ। হ্যাঁ, নরমালি রিকোয়ারমেন্ট যেটা
একটু বড় কি করতে হবে, প্যাটার্নটাকে তোমাকে একটু বড় করতে হবে, মানে মোল্ডের জি ক্যাভিটি স্যার, কেভিটিটা একটু বড় করতে হয় সাইজটা। ক্যাভিটিটা বড় করতে হবে। ক্যাভিটিটা তৈরি করা কিভাবে, প্যাটার্নের মাধ্যমে। তাহলে প্যাটার্ন শ্রিঙ্কেজ অ্যালাউন্সটা হলো যে মানে শ্রিঙ্কেজ থেকে বাঁচার জন্য, আমাদের প্রোডাক্টটা ভালো রাখার জন্য আমাদের যে ওভার সাইজ, যেটুকু পরিমাণ আমরা ওভার সাইজ করি প্রোডাক্টের মোল্ড তৈরি করার সময়, সেই নামটা হচ্ছে প্যাটার্ন শ্রিঙ্কেজ অ্যালাউন্স। ঠিক আছে? আর কারো কোনো এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন কি আছে, থাকলে করতে পারো। স্যার আমি শুনতে পাইনি, এখানে নেট ইস্যুর কারণে হয়তো বা স্যার আপনার কথাগুলো কেটে কেটে আসছিল, লাস্টের কয়েকটা লাইন শোনা যায়নি। ও, প্যাটার্ন শ্রিঙ্কেজ অ্যালাউন্সটা বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার, মোটামুটি তো ক্লিয়ার। ক্লিয়ার? তাহলে আমি আরেকবার বলি, যেহেতু শুনতে পাও নাই। মানে মূল প্রোডাক্ট ঠিক রাখার জন্য এবং যেহেতু শ্রিঙ্কেজটা হবে, এই শ্রিঙ্কেজ থেকে রক্ষা পাওয়ার জন্য মূল প্রোডাক্ট যেটুকু পরিমাণ ওভার সাইজ করা হয়, মানে একটু বড় করা হয়, সেই বড়টুকুর নাম হচ্ছে প্যাটার্ন শ্রিঙ্কেজ অ্যালাউন্স। ক্লিয়ার? হ্যাঁ স্যার, কিন্তু স্যার এটার জন্য কি ম্যাটেরিয়ালের উপর কোনো ইম্প্যাক্ট পড়ে? কোন ম্যাটেরিয়াল? এই যে আমার যে প্রোডাক্টটা, এটার উপর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে কিনা যদি আমি এটার শেপটা কিছুটা চেঞ্জ করি? কিছুটা চেঞ্জ বলতে তোমাকে ধরো ওটা ক্যালকুলেশন করে বের হয়ে আসবে, বের হবে। এখন কি পরিমাণে এক এক ম্যাটেরিয়ালের এক এক রকম পরিমাণে শ্রিঙ্কেজ পার্সেন্টেজ থাকে, কোনোটার 0.05%, কোনোটা 0.01, কোনোটা 0.02%। এখন ওটা পার্সেন্টেজ অনুযায়ী ডিপেন্ড করে। সাপোজ কোনো ম্যাটেরিয়ালে যদি তোমার 2% শ্রিঙ্কেজ থাকে, তাহলে যদি তুমি 100 কেজি ম্যাটেরিয়ালে প্রোডাক্ট তৈরি করতে চাও, তাহলে 2% দিলে কত পার্সেন্ট বেশি হবে? 102 না? হ্যাঁ স্যার। 102 ইউনিট তোমাকে ম্যাটেরিয়ালটা ইউজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা স্যার। আর কারো কিছু বলার আছে বা এই বিষয়ে প্রশ্ন আছে? তোমাকে সবাইকে আইডি দিছো? হ্যালো? আইডি কি সবাই দিছো? জি স্যার, মেবি মনে হয় সবাই দিছে।